কোটি কোটি বাঙালি মুসলমান অবৈধভাবে ঢোকে, তার ভাষা বাংলা, হ্যাঁ কি না? যে বাংলা বলা কোটি কোটি বাংলাদেশি মুসলমান যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে, সে আয় করার জন্য শহরে আসবে, গ্রামে না, হ্যাঁ কি না? শহরে যদি কোটি কোটি বাংলা বলা মানুষ ঢুকে যায়, বাংলার শহরে শহরে ওয়ার্ডে ওয়ার্ডে বাংলা আগের থেকে বেশি শোনা যাবে, হ্যাঁ কি না? বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছে, এটা আপনারা সবাই ইতিমধ্যে জেনে ফেলেছেন। 2026 নির্বাচনের আগে ইভিএম সংক্রান্ত বিষয় নিয়ে একাধিকবার ভুল তথ্য ছড়ানো, নির্বাচন কমিশনকে নিয়ে নানা কটূক্তি করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গর্গ চট্টোপাধ্যায়ের গল্পটা এখানেই শেষ নয়। বাংলা পক্ষের আড়ালে কোন ধান্দা চালাতো গর্গ? বাঙালিয়ানার মুখোশ পরে প্রাদেশিকতার বিশ্বাসমুখ কিভাবে ছড়াতো তারা? বাঙালি সত্তা নিয়ে বলতে গিয়ে কিভাবে রাষ্ট্রদ্রোহ এবং ধর্মদ্রোহ করত গর্গ অ্যান্ড কোম্পানি? কিভাবেই বা গ্রেটার বাংলাদেশ করার ফন্দি এঁটেছিল এই বাঙালির তথাকথিত মসিহা গর্গ চট্টোপাধ্যায়? আজ বলবো সেটাই, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি ঘটনার মূল অংশতে যাব, কিন্তু তার আগে বলে দিই কিভাবে এবং কেন গ্রেফতার করা হলো গর্গকে। বিধানসভা ভোটের আগে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নির্বাচন কমিশনের তরফ থেকে ময়দান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখান থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ যায়, তার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়। বুধবার গর্গকে আদালতে হাজিরও করানো হয়। 2026 সালে বিধানসভা নির্বাচনের আবহে গর্গ প্রশ্ন তুলেছিলেন, যাদের দেখে শুনে সিল করে রাখার পরেও ইভিএম গুলি নাকি খারাপ হয়ে যাচ্ছে। যখন ভোট গণনা করা হচ্ছে তখন নাকি মেশিনগুলিকে বদলে ফেলা হয়েছে। এমনকি ভবানীপুর বিধানসভার ভোটার গর্গ ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখেও পড়েছিলেন। অন্যদিকে ভোট দিতে বের হওয়ার আগে ভালো করে ভিভিপ্যাট মেশিন দেখে নিতেও পরামর্শ দিয়েছিলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা। এছাড়াও নানা রকম ভাবে একদম পুরো নির্বাচন পিরিয়ড জুড়ে নানা রকম ভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক রকম বিদ্বেষ, গুজব ইত্যাদি ছড়িয়েছিল তারা। এমনকি তাদের বক্তব্য ছিল যে নির্বাচনের আগেই কমিশনের বিরুদ্ধে শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়নি। তাদের দাবি ছিল পয়লা বৈশাখে বাঙালির শোভাযাত্রা বের করতে চেয়েছিল গর্গ চট্টোপাধ্যায় এবং বাংলা পক্ষ, কিন্তু সেই শোভাযাত্রার অনুমতিও দেয়নি নির্বাচন কমিশন। অন্যদিকে তদন্তকারীদের দাবি নির্বাচন চলাকালীন গর্গের ইভিএম সংক্রান্ত মন্তব্য আদর্শ আচরণবিধি এবং সাইবার আইন লঙ্ঘনে সামিল। এমনটা জানা যাচ্ছে যে গর্গকে নিজেদের হেফাজতে নিয়ে কড়া জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। একটি সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, দুবার তলব করা হয়েছিল গর্গকে, কিন্তু তিনি হাজিরা দেননি। যেহেতু হাজিরা দেননি, তার পরপরই তার বিরুদ্ধে যথোপযুক্ত কারণ দেখিয়ে তাকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়। সিপি জানিয়েছেন, স্বতঃপ্রণোদিতভাবেই পদক্ষেপ করেছে পুলিশ। গর্গ বারবার বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে পোস্ট করতেন সমাজ মাধ্যমে। তিনি ঘৃণা ছড়াতেন বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে। এমনকি তার পোস্টে বারবার জাতিগত ভেদাভেদের ভাবনা উঠে আসতো। সেই সংক্রান্ত অভিযোগগুলিকেও যুক্ত করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আপাতত পশ্চিমবঙ্গের সমাজ মোটামুটি দুভাগে ভাগ হয়ে গিয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে আমি একটু পরে ঢুকছি, কিন্তু তার আগে আমি বলে নিই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যে বাংলা পক্ষের আড়ালে কিভাবে এই গর্গ চট্টোপাধ্যায়, তার সমস্ত সাঙ্গপাঙ্গ যাদেরকে আমরা দেখতাম, কৌশিক বা অন্যান্য যারা ছিল, তারা ঠিক কি কি ফন্দি চালাতো, কিভাবে কাজ করত, এক এক করে বলি আপনাদের। প্রথমেই আসি গর্গ চট্টোপাধ্যায়ের রাজনীতির ধরন ধারণ, কিভাবে রাজনীতি করতো তারা। গর্গ চট্টোপাধ্যায় এবং বাংলা পক্ষের রাজনীতির একটা বড় অংশ জুড়ে ছিল বাঙালির ধর্মীয় পরিচয়কে তার জাতীয় পরিচয় থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এই কাজ করতে গিয়ে তিনি বারবার, বা বলতে গেলে পুরো বাংলা পক্ষই বারবার হিন্দু ধর্মকে নানাভাবে আঘাত করেছে। বিভিন্ন সনাতন আচার আচরণকে তারা বহিরাগত তকমা দিত। গর্গ চট্টোপাধ্যায় এবং তার অনুগামীরা হিন্দু ধর্মের বহু প্রাচীন এবং সার্বজনীন আচার, যেটা দেশে সব জায়গায় চলে, যেমন ধরুন জয় শ্রীরাম ধ্বনি বা নির্দিষ্ট কিছু পুজো, তাকে হিন্দি বলয়ের সংস্কৃতি, বহিরাগত সংস্কৃতি, গুটকাদের সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করতেন। এর মাধ্যমে তিনি সাধারণ বাঙালির মনে নিজের ধর্মের প্রতি এক ধরনের হীনমন্যতা এবং বিভেদ তৈরি করতে চেয়েছিলেন।
তিনি বারবার নিরামিষাশী হিন্দুদের অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন। উত্তর ভারতের বা গুজরাটের বা যে সমস্ত জায়গায় হিন্দুরা মূলত নিরামিষ খান, তাদের খাদ্যাভ্যাসকে তিনি উপহাস করে এমনভাবে উপস্থাপন করতেন যা সামাজিক সম্প্রীতি নষ্ট করে এবং হিন্দু সমাজের মধ্যে উত্তর দক্ষিণ বা বাঙালি অবাঙালি বিভাজনকে তৈরি করে। গর্গ চট্টোপাধ্যায় বোধহয় ভুলে গেছিল যে বাংলার মধ্যেও একটা বৃহৎ সম্প্রদায় রয়েছে যারা মাছ মাংস খান না। আমি বৈষ্ণবদের কথা বলছি। এছাড়াও গর্গের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে যে তিনি বিভিন্ন হিন্দু দেবদেবীদের নিয়ে অত্যন্ত নিচু স্তরের শব্দ ব্যবহার করেছেন। ভগবান শ্রীরামকেও তিনি ছাড়েননি, ভগবান শ্রীরামকে বহিরাগত বলতেও তিনি ছাড়েননি। বিশেষ করে বীর সাভারকর বা ঐতিহাসিক হিন্দু ব্যক্তিত্বদের অপমান করার আড়ালে তিনি বারবার হিন্দুত্ব এবং হিন্দু ধর্মবিশ্বাসকে উপহাসের পাত্র হিসেবে খাড়া করেছিলেন। দুর্গাপুজো বা দীপাবলির মতো উৎসবগুলোকে তিনি আধ্যাত্মিক বা ধর্মীয় জায়গা থেকে সরিয়ে কেবল সাংস্কৃতিক লড়াইয়ের হাতিয়ার হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। তার উদ্দেশ্য ছিল বাঙালির পরিচয় থেকে হিন্দু সত্তা মুছে ফেলা, যাতে তার কোনো রাজনৈতিক ফায়দা তোলা সহজ হয়। হিন্দু সমাজকে দুর্বল করতে তিনি বারবার তথাকথিত উচ্চবর্ণ বনাম নিম্নবর্ণ এই বিতর্ক উস্কে দিতেন। বাংলা পক্ষের মূল লক্ষ্য ছিল হিন্দু ঐক্যে ফাটল ধরানো এবং ধর্মের নামে মানুষের মধ্যে ঘৃণা তৈরি করা। গর্গ চট্টোপাধ্যায়ের রাজনীতির সব থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক দিক হলো তার রাষ্ট্রবিরোধী অবস্থান। ভারতের অখণ্ডতাকে তুচ্ছজ্ঞান করা এবং একটি সার্বভৌম রাষ্ট্রের ভেতর বিভেদের প্রাচীর খাড়া করাই ছিল তার প্রধান লক্ষ্য। কিভাবে করতো গর্গ এই কাজগুলো? আপনারা শুনলে আপনারাও চমকে যাবেন। আপনাদের সামনেই এই কথাগুলো বলে বেড়াতো, আমার আপনার চোখের সামনে প্রাদেশিকতাকে ঢাল করে এই ধরনের বিভেদকামী মানসিকতা ছড়াতো, কিন্তু আমরা বুঝতে পারতাম না। গর্গ চট্টোপাধ্যায়ের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় তার প্রতিটি পদক্ষেপ ছিল ভারতের কেন্দ্রীয় কাঠামো এবং জাতীয় সংহতির পরিপন্থী। একে রাষ্ট্রদ্বৈতা ছাড়া কি বা বলবো বলুন তো? গ্রেটার বাংলাদেশ বা ইউনাইটেড বেঙ্গলের উস্কানি একাধিকবার দিয়েছিল গর্গ চট্টোপাধ্যায়। বারবার বিভিন্ন বক্তব্যে এমন এক ভৌগোলিক সীমারেখার কথা বলতো যা ভারতের সার্বভৌমত্বের জন্য চরম হুমকি স্বরূপ। বাঙালির আবেগকে হাতিয়ার করে এই গর্গ চট্টোপাধ্যায় এবং বাংলা পক্ষ এক ধরনের বিচ্ছিন্নতাবাদী মানসিকতা তৈরি করার চেষ্টা করে যেত। ভারতের একটি অংশ মানে আমাদের পশ্চিমবঙ্গকে বারবার বারবার করে একটা আলাদা করে দেখানোর চেষ্টা চলতো, আর এই চেষ্টা পরোক্ষভাবে গ্রেটার বাংলাদেশের নীল নকশাকেই মদদ দেওয়ার সামিল ছিল। ভারতের সংবিধানে প্রতিটি নাগরিকের দেশের যে কোনো প্রান্তে বসবাস এবং কাজ করার অধিকার আছে, কিন্তু গর্গ এবং তার সংগঠন বাংলা পক্ষ ভারতের অন্য রাজ্যের নাগরিকদের বহিরাগত কিংবা দখলদার এই সমস্ত নানা কথা বলে দাগিয়ে দিয়ে একটা অস্থির পরিবেশ তৈরি করত। এক রাজ্যের মানুষকে অন্য রাজ্যের মানুষের বিরুদ্ধে খেপিয়ে তোলা সরাসরি রাষ্ট্রদ্রোহিতার সামিল। बिहार नंबर प्लेट কেন? अपना टीटागढ़ मकान है, मेरा बड़ा पापा और फैमिली। বাংলা বলতে পারো না? বাংলা বলতে পারো না? गाड़ी सब बांग्ला बोलता है, हम बिहार रहता है। এবার বাংলা বলতে পারো কি? बांग्ला बोलता है, ऐसा बात नहीं है। কেন কেন বলো না কেন? তুমি বাংলায় ব্যবসা করছো, তুমি বাংলা বলবে না? नहीं तो बिके कैसे माल? হ্যাঁ, बांग्ला तो बोलेगा। তাই এই বলছো কোথায়? की बोलते তোমার ছাতু তো ভালো ছাতু, ছাতু তো পোকা ভালো, লাগা ছাতু ভালো। তো, তুমি তো পোকা লাগা ছাতু বিক্রি করছো তো। हैं? मैं बताता हूँ, তোমার জন্ম এখানে না দেখি আমি ওটা हमको क्या আমি যেন না দেখি তুমি বিহার নাম্বার প্লেটের গাড়ি এখানে চালাবে না। যে রাজ্যে আছো সেই রাজ্যের নাম্বার প্লেটের গাড়ি চালাবে। अच्छा ठीक है, আবার আবার ঠিক আছে বলছো? हाँ ठीक है, बोल। বাংলাটা শেখো, বুঝলে তো? हाँ बोलते। চারিদিকে মাটি গরম হয়ে আছে, अच्छा বুঝলে? বাংলা শেখো। এছাড়াও দেশের জাতীয় সংহতির প্রতীক এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের বীরদের নিয়ে গর্গ চট্টোপাধ্যায়ের মন্তব্য অত্যন্ত কুরুচিকর। তিনি ভারতের জাতীয় ঐক্যকে হিন্দি সাম্রাজ্যবাদ বলে দাগিয়ে দেওয়ার একাধিকবার চেষ্টা করেছেন। এর মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ভারতের জাতীয় পতাকা এবং সংবিধানের প্রতি অশ্রদ্ধা তৈরির বিষবাষ্প ছড়িয়েছেন তিনি। দেখুন, ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গ অত্যন্ত স্পর্শকাতর একটি সীমান্ত রাজ্য। এখানে দাঁড়িয়ে যদি কেউ ক্রমাগত বিভেদকামী প্রচার চালায় তবে তা জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। গর্গ চট্টোপাধ্যায়ের বক্তব্য অনেক ক্ষেত্রেই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে অক্সিজেন জুগিয়েছে, যা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করার একটা বড় চক্রান্ত হতে পারে। গর্গ বারবার নিজেকে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে জাহির করলেও তার প্রতিটা কাজই ছিল সংবিধানের মূল যে স্পিরিট তার বিরোধী।
ভারতের অখণ্ডতাকে খাটো করে দেখানো এবং প্রতিবেশী দেশের সংস্কৃতির সাথে একাত্ম হওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত দেওয়া এসবই প্রমাণ করে যে তার এজেন্ডা ছিল স্রেফ দেশ বিরোধী। শুধু নির্বাচনের সময় বলেই নয়, বিগত কয়েক বছর ধরেই গর্গ চট্টোপাধ্যায় এবং তার অনুগামীদের কথায় বারবার ফুটে উঠত এক ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী সুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করত এরা। বাঙালির নিজস্ব পরিচয়ের দোহাই দিয়ে আসলে ভারতের সার্বভৌমত্বকে খণ্ড বিখণ্ড করার একটা অদৃশ্য নীল নকশা তৈরি করছিল এই বাংলা পক্ষ। ভারতের অখণ্ডতাকে অস্বীকার এবং বাঙালি জাতীয়তাবাদ। গর্গ চট্টোপাধ্যায়ের মূল মন্ত্রই ছিল ভারত একটি দেশ নয়, বরং এটি কতগুলি জাতির সমষ্টি। তিনি বারবার বোঝানোর চেষ্টা করতেন যে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হওয়ার চেয়ে বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া বেশি সাদুর্যপূর্ণ। তিনি বারবার ভারতীয় জাতীয়তাবাদ বা ভারতীয়ত্ব এর থেকে বাঙালি জাতীয়তাবাদের বিষয়টার উপর বেশি গুরুত্ব আরোপ করতেন, যা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ভারতের অখণ্ডতাকে অস্বীকার করার কৌশল মাত্র। তিনি কৌশলে বাঙালি জাতিসত্তার কথা বলতেন যাতে ভারত এবং বাংলাদেশের সীমান্ত ধোঁয়াশা হয়ে যায়। বিভিন্ন সময় তার বক্তব্যে উঠে এসেছে যে এপার বাংলা ওপার বাংলার মানুষের সংস্কৃতি এক, ডিএনএ এক, ভাষা এক, তাই দেশভাগ একটা ঐতিহাসিক ভুল। আপাত দৃষ্টিতে এই কথাগুলো আবেগপ্রবণ মনে হলেও রাজনৈতিকভাবে এটি অত্যন্ত বিপজ্জনক, কারণ এটি পরোক্ষভাবে ভারতের একটি রাজ্যকে প্রতিবেশী একটি দেশের সঙ্গে মিশিয়ে দেওয়ার বা মিশিয়ে দিয়ে গ্রেটার বাংলাদেশ বা ইউনাইটেড বেঙ্গল তৈরি করার স্বপ্নের মতো শোনাতো। বাংলাদেশের কিছু উগ্রবাদী গোষ্ঠী এবং মৌলবাদী শক্তি দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ এবং আসামের কিছু অংশ নিয়ে গ্রেটার বাংলাদেশ বানানোর স্বপ্ন দেখে। তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি যাবেন, গেলে দেখতে পাবেন তারা গ্রেটার বাংলাদেশের ম্যাপ প্রচার করছে, তাই নিয়ে নানা কথা লিখছে। কাজেই গর্গ যখন ভারতের কেন্দ্রীয় সরকার বা জাতীয় ঐক্যকে হিন্দি সাম্রাজ্যবাদ বলে গালি দেন, তখন তিনি আসলে সেই সব বিদেশি শক্তিদেরই হাত শক্ত করেন। এরা ভারতকে দুর্বল করতে চায়, আর গর্গ চট্টোপাধ্যায় যেন তাদেরই স্বঘোষিত মুখপাত্র হয়ে উঠেছিলেন। গর্গ চট্টোপাধ্যায়ের মতো লোকেরা জানে যে গ্রেটার বাংলাদেশের চক্রান্ত সফল করতে গেলে ভারতের আভ্যন্তরীণ ঐক্য ভাঙা জরুরি। গর্গ ঠিক এই কাজটাই করার চেষ্টা করতেন। তিনি ভারতীয় সংহতিকে বহিরাগত আগ্রাসন বলতেন, বাঙালি হিন্দুকে তার জাতীয় শেকড় মানে ভারত থেকে বিচ্ছিন্ন করে স্রেফ ভাষাগত পরিচয়ে আটকে ফেলতে চাইতেন। এর ফলে যেটা হতে পারত লং টার্মে, দীর্ঘমেয়াদে সাধারণ মানুষের মনে দেশের প্রতি টান কমতো, দেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মমতা কমে যেত এবং প্রতিবেশী রাষ্ট্রের সংস্কৃতির প্রতি আনুগত্য বাড়ত, যা একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রাথমিক ধাপ। আপনার হয়তো মনে হচ্ছে যে আমি অনেক বড় একটা কথা বলছি, একটা বিগার পিকচার দেখাচ্ছি। বিশ্বাস করুন, যারা এই ধরনের কাজ করে তারা দীর্ঘমেয়াদে 15-20 বছরের একটা লং টার্ম গোল নিয়ে কিন্তু কাজ করে। আর সব থেকে অবাক এবং বিস্ময়কর বা লজ্জাজনক যাই বলুন না কেন, এই যারা আন্তর্জাতিকতাবাদ বা শ্রেণী সংগ্রামের কথা বলে, এখন আমি দেখছি সেই সমস্ত বামপন্থী, অতি বামপন্থীরা আজ গর্গ চট্টোপাধ্যায়ের মতো একজন মানুষের সমর্থনে দাঁড়িয়েছেন। তাদের বক্তব্য গর্গের নাকি বাক স্বাধীনতা হরণ করে নেওয়া হচ্ছে, গর্গ চট্টোপাধ্যায়কে নাকি রাষ্ট্র ষড়যন্ত্র করে কারারুদ্ধ করেছে, ইত্যাদি ইত্যাদি। আসলে বিষয়টা হচ্ছে এই বামপন্থীরা আর এই বাংলা পক্ষেরা একে অপরের না একটা মুদ্রার এপিটোপিট। বামপন্থীরা অনেক ক্ষেত্রেই ভারতীয় জাতীয়তাবাদকে ফ্যাসিবাদ বলে আক্রমণ করে, গর্গ চট্টোপাধ্যায়ও ভারতীয় অখণ্ডতাকে আক্রমণ করে। কাজেই দুপক্ষের উদ্দেশ্য মিলে যায়। ভারতের মানচিত্র থেকে দুর্বল করাই এদের কমন এজেন্ডা। তারপর দেখুন, গর্গ চট্টোপাধ্যায় যেভাবে হিন্দু ধর্মের নানা আচার আচরণ, বিভিন্ন হিন্দু দেবদেবীতাকে অপমান করে, ব্যঙ্গ করে, ঠিক একই রকম ভাবে বামপন্থী এবং অতি বামপন্থীরাও তথাকথিত প্রগতিশীল বা নাস্তিক ইত্যাদি দেখানোর কারণে হিন্দু ধর্মকে অপমান করে। হিন্দু সংস্কৃতিকে ছোট করা, তাকে বহিরাগত বলে দাগিয়ে দেওয়া একেবারে বামপন্থা এবং বাংলা পক্ষের একে অপরের পরিপূরক। কেন্দ্রীয় সরকার বা বর্তমান জাতীয়তাবাদী শক্তির বিরোধিতা করতে গিয়ে এই বামপন্থীরা এতটাই অন্ধ হয়ে গেছে যে তারা একজন উগ্র প্রাদেশিকতাবাদী এবং বিভেদকামী মানুষকেও মুক্তমনা হিসেবে সার্টিফিকেট দিচ্ছে। অতি বামেরা যারা লাল সেলামের নামে দেশভাগের স্বপ্ন দেখে, তারা গর্গের গ্রেটার বাংলাদেশ বা বিচ্ছিন্নতাবাদী সুরের মধ্যে নিজেদের স্বার্থ খুঁজে পাচ্ছে। যে বামপন্থীরা একসময় নাকি হিন্দি বাংলা বিভাজন বা প্রাদেশিকতার ঘোর বিরোধী ছিল, আজ তারা কেবল রাজনৈতিকভাবে টিকে থাকার তাগিদে গর্গের মতো মানুষের পিছনে ভিড় জমাচ্ছে, তাকে সমর্থন করছে।
এটা একটা নোংরা ধান্দাবাজি ছাড়া আর কিছুই নয়। আমার তো মনে হয় গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতারি স্রেফ একটা শুরু, এখানেই সব শেষ নয়। সাধারণ মানুষের দাবি, আমি যা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম গর্গ গ্রেফতার হওয়ার পর থেকে, যে এবার সময় এসেছে একে ভালো করে ওই আর কি রগড়ে দেওয়ার। পুলিশি হেফাজতে নিয়ে প্রতিটি হাড়গোড়ের পরীক্ষা করে দেখা উচিত যে কোন শক্তির মদতে এই ব্যক্তি দিনের পর দিন ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার সাহস পেল। একজন সাধারণ সাংবাদিক হিসেবে নয়, পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি, আপনি, আমরা সবাই দাবি তুলতেই পারি এর বিরুদ্ধে, গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত তীব্র করা হোক। কারণ আমরা নিশ্চিত গর্গের এই বাংলা পক্ষ আর গ্রেটার বাংলাদেশের প্রোপাগান্ডার আড়ালে অনেক রাঘব বোয়াল লুকিয়ে রয়েছে। এমনকি তদন্ত হওয়া উচিত এর অর্থের উৎস নিয়ে। কে যোগাচ্ছে এই ঘৃণা রাজনীতির টাকা? এই যে এত বড় সংগঠন বাংলা পক্ষ, ওরা পোর্টাল চালায়, পেপার চালায়, কোত্থেকে আসছে এত পয়সা? তদন্ত হোক এর পিছনে কোনো বিদেশি কানেকশন রয়েছে কিনা। ওপার বাংলার কোন কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথে এদের নিয়মিত ওঠা বসা আছে সেটা নিয়েও তদন্ত হওয়া জরুরি। এমনকি এদের ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়েও তদন্ত হওয়া ভীষণ জরুরি। সমাজ মাধ্যমে ঘৃণা ছড়ানোর পিছনে আর কোন কোন বড় মাথা কাজ করছে সেগুলোও জানা দরকার সরকারের জন্য। যদি ঠিকঠাক তদন্ত হয় তবে আমি হলফ করে বলতে পারি, এই যে গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর কেঁচো খুঁড়তে শুধু কেউটে নয়, আস্ত ড্রাগন বেরিয়ে আসবে, যারা বাঙালি আবেগকে পুঁজি করে নিজের আখের গুছিয়েছে আর দেশকে ভাঙার স্বপ্ন দেখছে, তাদের জন্য জেলের অন্ধকার কুঠুরি একমাত্র উপযুক্ত জায়গা। গর্গ চট্টোপাধ্যায়ের মতো মানুষদের এমন সাজা হওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কেউ কোনো একটা প্রাদেশিকতার নাম করে ধর্মদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতার বিষ ছড়ানোর সাহস না পায়। আইনের উপর আমার ভরসা আছে, কিন্তু জনতা চায় এর শেষ দেখতে। আপনারাও কি আমার সাথে একমত? গর্গ চট্টোপাধ্যায় সত্যি কি কোনো বিগার পিকচার, কোনো বড় উদ্দেশ্য নিয়ে, কোনো চক্রান্ত নিয়ে কাজ করছিল? গর্গের এই চক্রান্তের শিকড় কি উপড়ে ফেলা উচিত? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।